বুঝেছি, পাণ্ডব গোয়েন্দা তোমাদের সবার খুব প্রিয়। ভোটিংয়েও সে একদম জিতে গেছে। আর এর আগে আমি আরও দুটো অভিযান মানে প্রথম এবং দ্বিতীয় অভিযানও পোস্ট করেছি, যেগুলো তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। তার জন্য তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আমি একদমই ছোট করব না। আজ আমি তোমাদের পড়ে শোনাতে চলেছি পাণ্ডব গোয়েন্দার তৃতীয় অভিযান, মানে 3 নম্বর অভিযান। একের পর এক অভিযানের মাধ্যমেই তো পাণ্ডব গোয়েন্দা হয়ে উঠেছিল বিখ্যাত, নয় শুধু বিশ্ববিখ্যাত। সেই তৃতীয় অভিযানই আজ আমি তোমাদেরকে বই থেকে পড়ে শোনাবো, একদম লাইন বাই লাইন। আর তোমরা শুনছো বাংলা গল্প লাইন বাই লাইন। প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করে থাকলে পরে নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাকে একবার ক্লিক করে দিয়ে কালো কিন্তু অবশ্যই করে দিও। এটা কিন্তু আমার কাছে জাস্ট পুরো বুস্টার ডোজের মতো কাজ করে বন্ধুরা। সুতরাং একবার জাস্ট ক্লিক করে কালো কিন্তু অবশ্যই করো, যাতে আমি তোমাদের এরকম আরও অনেক অনেক নতুন নতুন আর আরও মজাদার সুন্দর সুন্দর গল্প পড়ে শোনাতে দারুণ উৎসাহ বোধ করি। উৎসাহ ছাড়া কি কোনো কাজ প্রমিনেন্টলি করা যায়? একদমই না। তাই জন্য আমাকে এইটুকু উৎসাহ শুধু তোমরা দিও, সাবস্ক্রাইব বাটনটাকে একবার ক্লিক করে দিও। না, অনেকক্ষণ ধরে বাজে বকছি তোমাদের সাথে, আর একদম না। এবার শুরু করতে চলেছি পাণ্ডব গোয়েন্দার তৃতীয় অভিযান। আর প্রথম দুটো অভিযান যদি তুমি এখনও না শুনে থাকো, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অবশ্যই একবার চেক করে শুনে নিও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো শুরু করছি পাণ্ডব গোয়েন্দার তৃতীয় অভিযান। পাণ্ডব গোয়েন্দারা একদিন রামরাজাতলার দিকে বেড়াতে গেল। জায়গাটা ওদের এলাকা থেকে অনেক দূর, তাই পঞ্চুকে আর সঙ্গে নিল না। রামরাজাতলা জায়গাটা সত্যিই ভালো। প্রতি বছর রামনবমী থেকে শ্রাবণের শেষ রবিবার পর্যন্ত মেলা বসে। সেই মেলা দেখে ওরা অদূরে শঙ্কর মঠের দিকে গেল। এই জায়গাটা বেশ নির্জন। ওরা 5 জনে সেই নির্জনে একটা পুকুরের ধারে গিয়ে বসল। আগে এই পুকুরে মাছ ভর্তি ছিল। লোকে এসে মুড়ি ফুলুরি মাছেদের খেতে দিত। এখন ব্যাঙে ভর্তি। ভম্বল 200 গ্রাম চীনাবাদাম কিনেছিল। সেই বাদাম প্রত্যেকের মধ্যে সমান ভাগে ভাগ করে নিল ওরা। তারপর বসে বসে বেশ তাড়িয়ে তাড়িয়ে খেতে লাগলো। এমন সময় হঠাৎ অদূরে সশব্দে একটা বোমা ফাটলো। আর তারপরেই দেখা গেল হৈ হৈ করে লোকজন ছুটে চলেছে। দোকানপাট বন্ধ হচ্ছে, সে এক হুলুস্থুলু ব্যাপার যাকে বলে। বাবলু বলল, সেরেছে, আজ তো দেখছি বাড়ি ফেরার দফারাফা। বিলু বলল, এক্ষণে নিশ্চয়ই বাস বন্ধ হয়ে যাবে। বাচ্চু বিচ্ছু ভয় পেয়ে বলল, কি হবে তাহলে? এমন সময় আবার একটা বোমা ফাটলো। কয়েকজন যুবক হঠাৎ একটা ঝোপের ভেতর থেকে পাইপগান বন্দুক ইত্যাদি নিয়ে কালো পোশাক পরে বেরিয়ে এসে যেদিকে বোমা ফাটলো সেই দিক লক্ষ্য করে ঠাঁ 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 করে গুলি ছুড়ল কয়েকটা। ওদিক থেকেও আবার এদিকে গুলির জবাব এলো। বাবলু বলল, গতিক সুবিধের নয় বিলু, দুদলে মারামারি হচ্ছে, আমরা কোথাও লুকিয়ে পড়ি, চল। হঠাৎ আলো নিভে গেল। এই ঝামেলার মধ্যে তার কাটাও শুরু হয়ে গেছে তখন, অথবা তার কাটার জন্যই এই ঝামেলা। বিলু বলল, সেই ভালো, এখন পালাতে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না, তার চেয়ে লুকোনোই যাক। কেননা যেভাবে গোলাগুলি ছুটছে তাতে যে কোনো মুহূর্তে উদরপিণ্ডি বুদরঘাটে লেগে যেতে পারে। ভম্বল বলল, তবে আর দেরি নয়, তাড়াতাড়ি আয়। ওরা 5 জনে সেই অন্ধকারে মঠের পাশে একটা বাড়িতে গিয়ে ঢুকলো। আলো না থাকায় ভেতরটা ছিল ঘন অন্ধকারে ঢাকা। ওরা তাই পা টিপে টিপে পরস্পরকে ধরাধরি করে নিরাপদ একটু আশ্রয় খুঁজতে লাগলো। ভম্বল বলল, এ কোথায় এসে ঢুকলুম রে ভাই, ভুতুরে বাড়ি নয় তো? বিলু বলল, যে বাড়ি হোক সারা শব্দ না দিয়ে চুপচাপ বসে থাক। বাচ্চু বিচ্ছু বলল, কোনো লোকজনও তো নেই। বাবলু বলল, সম্ভবত পোড়ো বাড়ি। এই বলে ওরা একটু একটু করে যেতে যেতে হঠাৎ এক জায়গায় এসে থমকে দাঁড়ালো। দেখলো একটা ঘরের ভেতর থেকে ক্ষীণ একটু আলোর রেখা বাইরের দালানে এসে পড়েছে, আর ঘরের ভেতর কারা যেন নিজেদের মধ্যে কথা বলছে। একজন বলছে, অত ভয় করলে চলবে কেন, খুন খারাপির এই তো সময়।
আমরা কেটে কুটে রেখে দিয়ে চলে যাব, আর হাঙ্গামাকারীদের ঘাড়ে দোষ চেপে যাবে। মাঝখান থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে বেকসুর খালাস পেয়ে যাব আমরা। আর একজন বলল, তবে ভাই প্রথম কোপটা কিন্তু আমিই দেবো। আগে প্রত্যেকবার একটা করে মুন্ডু না নামালে রাতে আমার ঘুম হতো না। মানুষ মেরে মেরে হাতে কড়া পড়ে গিয়েছিল, এখন যেন কীরকম ভোঁতা মেরে যাচ্ছি। প্রথমজন বলল, কিন্তু এখনো আসছে না কেন? অপরজন বলল, বোধহয় বুঝতে পেরে গেছে। অসম্ভব, আসে যদি আজই শেষ করে দেব। সময় না আসাটাই তো চিরঞ্জীবী বাবুর স্পেশালিটি। আজকাল আবার সাধু হতে চান, বলেন কি না এইসব পেশা ছেড়ে দেবেন। কিন্তু আমরা ছাড়বো কেন? উনি যে বলেছেন এই ডাকাতি ওনার জীবনের শেষ ডাকাতি, আজ বাদে কাল কাজ। কিন্তু আসছেন কই? কোথায় হবে, কিভাবে সব হবে এসব না জানালে হয়? নিজে না আসতে পারেন, কাউকে পাঠাতেও তো পারেন। তার মানে উনি টের পেয়েছেন ডাকাতি করে ফেরার সময় আমরা ওকে শেষ করে দেব বলে। এবার একটা অন্য গলা বলল, আর একটু অপেক্ষা করে দেখা যাক, কেউ না কেউ আসতে হতে পারে। তাছাড়া যা দিনকাল পড়েছে তাতে আসা যাওয়ার কোনো গ্যারেন্টি কেউ দিতে পারে না। ঝামেলা তো লেগেই আছে চারদিকে, সেই জন্যেই হয়তো আসতে পারছে না। দেখা যাক। পাণ্ডব গোয়েন্দারা অবাক হয়ে সব শুনছিল। ভম্বল চুপি চুপি বলল, এই যে একেবারে বাঘের গুহায় ঢুকেছি রে বাবলু। বাবলু বলল, তাই তো দেখছি। বিলু বলল, ব্যাপার গুরুতর। বাবলু বলল, রহস্যের গন্ধ পাচ্ছি। তোরা এক কাজ কর, বাইরে বেরিয়ে যা। আমি একা এখানে থেকে যতটা অনুমান করতে পারি করে নিই। ভম্বল বলল, কি করবি তুই? তোরা বাইরে যা না, যা করবার আমি করছি। তবে একটা কথা, যদি আমি বিপদে পড়ি তবে আমি জোরে সিটি দেব। তোরা তখন এদিকে না এসে সোজা থানায় চলে যাবি। বাবলুর কথা মতো আচ্ছা বলে ওরা বাইরে চলে গেল। আর বাবলু করল কি, সেই ঘরের দরজায় গিয়ে টোকা দিল টকটক করে। সঙ্গে সঙ্গে ভেতর থেকে সাড়া এলো। কে? আমি। একজন বলল, বললুম আসবে, নিশ্চয়ই চিরঞ্জীবীর লোক। অন্য কেউ তো হতে পারে। অন্য কে আসতে যাবে? দরজা খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো ফর্সা লম্বা ন্যাড়া মাথা একটা লোক। লোকটা ঠিক ন্যাড়া নয়, লোকটা কেশিন, তেলা, মাকন্দ যাকে বলে। গোঁফ দাড়ি ভুরু কিচ্ছু নেই। ধরের ওপর চোখ মুখ নাক আর কান বসানো, যেন একটা মাংসের তাল। গায়ে ডোরা কাটা নাইলনের গেঞ্জি। লোকটা বলল, কে তুই? বাবলু সাহস করে বলল, আমি চিরঞ্জীবী বাবুর কাছ থেকে আসছি। এত দেরি হলো যে? কি করব, রাস্তায় খুব গোলমাল। তাই বলে এত দেরি? এই তো লাইনের ওপারেই বাড়ি, 2 মিনিটের পথ নয়। উনি নিজেই পাইলেন না কেন? তা জানি না, তবে উনি বললেন চারিদিকে খুব পুলিশের উপদ্রব, যেখানে সেখানে বোমা ফাটছে, যদি কিছু হয়ে যায় তাই আমাকে পাঠালেন। কাল কোথায় যেতে হবে সে সম্বন্ধে একটু লিখে দিন। ন্যাড়া মাথা বলল, দিচ্ছি, কিন্তু তুই চিরঞ্জীবীর কে? কেউ নই, এই পাড়াতেই থাকি। আমাকে উনি বললেন এই খবরটা এখান থেকে নিয়ে যেতে পারলেই 5টা টাকা দেবেন। ন্যাড়া মাথা বলল, ঠিক আছে, তুই দাঁড়া, আমি এক্ষুনি সব লিখে দিচ্ছি। বাবলু অন্ধকারেই দাঁড়িয়ে রইল। একবারও ভেতরে ঢুকবার চেষ্টা করলো না, কেননা ভেতরে ঢুকলেই আলোতে ওরা ওর মুখ দেখতে পাবে, আর তার ফলে পরবর্তীকালে ওদের সঙ্গে দেখা হলেই ওরা চট করে চিনে ফেলবে ওকে। একটু পরেই ন্যাড়া মাথা ওর হাতে চিঠিটা ধরিয়ে দিল। বাবলুও চিঠি পাওয়া মাত্রই উধাও হয়ে গেল সেটা নিয়ে। তারপর বাইরে এসে দেখলো বিলু ভম্বল বাচ্চু বিচ্ছু উৎকণ্ঠিত হয়ে অপেক্ষা করছে ওর জন্যে। বাবলুকে দেখেই বিলু বলল, কি করে এলি বাবলু? এখন কথা বলার সময় নয়, কেটে পড়ি, চল, কাল সকালে দেখা করিস। ওরা ফিরে পড়ল।
পরদিন সকালে ন্যাড়া মাথার দেওয়া চিঠিটা নিয়ে পাণ্ডব গোয়েন্দারা জোর আলোচনায় বসল। চিঠিতে যা লেখা ছিল তা হলো এই: প্রিয় চিরঞ্জীবী বাবু, আপনি আমাদের হয়ে আর কাজ করতে চাইছেন না, এটা খুবই দুঃখের কথা। যাই হোক, এসব কাজ কাউকে দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে করাতে গেলে বিপদ বাড়ে। কাজেই আমরাও আর আপনাকে চাই না। কাল শালিমারের 3 নম্বর গেটের নর্থ সাইডে যে ওয়াগনটা আছে সেটা আমরা ভাঙতে যাচ্ছি। এটা ভাঙতে পারলে আমরা কয়েক লক্ষ টাকা লাভ করতে পারবো। আর তা যদি হয় তবে আমাদেরও বেশ কয়েক বছরের জন্য এসব কাজ না করলেও চলবে। এই ব্যাপারে আপনাকে আমাদের একান্তই দরকার, কেননা ওয়াগন ভাঙার ব্যাপারে আপনার হাত যেরকম খেলা দেখায় তার কাছে আমরা নিতান্তই শিশু। মনে রাখবেন, এটাই আমাদের শেষ কাজ। আশা কিন্তু চাই। ইতি। চিঠি পড়া শেষ হলে বাবলু বলল, কি বুঝলি? বিলু বলল, শয়তানের গলায় নরম সুর মানে স্রেফ টোপ ছাড়া আর কিছুই নয়। হ্যাঁ, ওরা জানে এইভাবে চিঠি লিখলে চিরঞ্জীবী বাবু গলে যাবেন আর ওদের খপ্পরে আর একবার এসে পড়বেন। ভম্বল বলল, তবে যাই বলিস ভাই, চিরঞ্জীবী বাবু কিন্তু ঘুঘু লোক। কাজ টাজ দিব্যি গুছিয়ে নিয়ে এখন আর ধরা দেওয়ার নামটি নেই। বাবলু বলল, আসলে উনি বুঝতে পেরে গেছেন ওনার দিন শেষ হয়ে আসছে, তাই আর ধরা দিচ্ছেন না। বাচ্চু বলল, এখন তাহলে কি করতে চাও তোমরা? বাবলু বলল, দুটো কাজ আমরা করতে চাই। প্রথম কাজ হলো চিরঞ্জীবী বাবুর সঙ্গে দেখা করা, আর দ্বিতীয় কাজ ওয়াগন ভাঙার সময় চোট্টাগুলোকে হাতে নাতে পুলিশে ধরিয়ে দেওয়া। বিলু বলল, চিরঞ্জীবী বাবুর বাড়ি জানিস তুই? ওদের কথাবার্তা শুনে যে অনুমান করেছি তাতে মনে হয় লাইন পাড়েই ওর বাড়ি। ভম্বল বলল, কিন্তু দেখা করবি কি করে? এই চিঠি নিয়েই দেখা করব। বিচ্ছু বলল, তার মানে একটা লোককে ধরে বেঁধে খুন হতে আনবে তোমরা? বাবলু বলল, না, এ চিঠি পেলেও উনি আসবেন না। যাক, আজ রাত্রে ওয়াগন ভাঙার সময় কিন্তু আমাদের নতুন অভিযান শুরু হবে। তোরা সবাই আজকের অভিযানের জন্য তৈরি থাকিস। আজকে এই অভিযানে পঞ্চু আমাদের সঙ্গে থাকবে। কিরে পঞ্চু, রাজি তো? পঞ্চু তাড়াতাড়ি ল্যাজ নেড়ে ডেকে উঠল। বাবলু বলল, আমি ততক্ষণে একা গিয়ে চিরঞ্জীবী বাবুর সঙ্গে দেখা করে আসি। নতুন রোম্যান্সের গন্ধ পেয়ে সকলেরই খুব আনন্দ হলো। সবাই যথাসময়ে আসবে বলে ঘাড় নেড়ে রওনা হলো যে যার বাড়ির দিকে। লাইন পাড়ে গিয়ে বাবলুকে খুব বেশি খুঁজতে হলো না। রাস্তার ডান দিকে 2-1টা বাড়ির পরেই একটা নতুন দোতলা বাড়ির কাছে গিয়ে থমকে দাঁড়ালো বাবলু। বাইরেই নেমপ্লেট, স্পষ্টাক্ষরে লেখা আছে নাম, চিরঞ্জীব রায়। বাবলু কলিং বেল টিপতেই একটা বামুনাকৃতি লোক বেরিয়ে এসে বলল, কাকে চাই? চিরঞ্জীব বাবু আছেন? না। কোথায় গেছেন উনি? দেওঘর গেছেন। বাবলু চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, বাবুকে বলো আমি একটা জরুরি চিঠি নিয়ে এসেছি, উনি যেন আমার সঙ্গে দেখা করেন। বললাম তো বাবু নেই, কেউ নেই বাড়িতে। আছেন আছেন, উনি যে পর্দাটার আড়ালে লুকিয়ে আছেন তার তলা দিয়ে ওর জুতো পরা পা দেখা যাচ্ছে। তাছাড়া চুরুটের ধোঁয়াও ভেসে আসছে এদিকে, এখনও গন্ধ পাচ্ছি। পর্দার আড়াল থেকে একটা বলিষ্ঠ কণ্ঠস্বর বলে উঠল তখন, রাধেশ্যাম, ওকে ভেতরে আসতে দাও। বাবলু ভেতরে ঢুকতেই চিরঞ্জীব আত্মপ্রকাশ করলেন। বেশ ভদ্রলোকের সাজ পোশাক, কিন্তু দেখলেই বোঝা যায় পাকা শয়তান একটি। বাবলু ঘরে ঢুকতেই চিরঞ্জীব বাবু রাধেশ্যামকে চলে যেতে বলে বললেন, কই কি চিঠি দেখি। বাবলু চিঠিটা দিতে চিরঞ্জীব বাবু সেটা পড়ে একটু হাসলেন, তারপর বললেন, ওরা কি আমাকে চার পেয়ে গাধা বলে মনে করেছে? বাবলু বলল, আপনি যাবেন নাকি? না। আমিও তাই বলি, ওরা আপনাকে খুন করবার ষড়যন্ত্র করছে, আপনি যাবেন না। চিরঞ্জীব বাবুর চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল এবার। বললেন, তুমি কে ভাই?
বাবলু বলল, আপনি আমাকে চিনবেন না। যে লোকগুলো এই চিঠিটা আপনাকে দিয়েছে, আমি লুকিয়ে ওদের কথাবার্তা শুনে ফেলেছি। ওরা আমাকে বলেছে এই চিঠিটা আপনাকে দিলে 10টা টাকা দেবে আমাকে। শুনে হো হো করে হেসে উঠলেন চিরঞ্জীববাবু। বললেন, আর ও টাকা তুমি পেয়েছো। এইসব কাজ করতে গেলে আগে টাকা নিয়ে তারপর করতে হয়। এখন গিয়ে দেখবে সব ভোঁ ভাঁ কেউ কোথাও নেই। যাক, ওদের হয়ে আমি তোমাকে 10টা টাকা দিচ্ছি, কেননা তোমার বুদ্ধি এবং আমার প্রাণের প্রতি মমতা দেখানোর জন্য এটা তোমার প্রাপ্য। বলে চিরঞ্জীববাবু উঠে ভেতরের ঘরে চলে গেলেন। তারই মধ্যে বাবলু চারিদিকে একবার ওর ধূর্ত নজর বুলিয়ে নিল। এই ঘরের লাগোয়া একটা ঘর রয়েছে, সেটা এই দিনের বেলাতেও অন্ধকার। ঘরের এক কোণে একটা টর্চ রয়েছে, সেটা জেলে ঘরের ভেতর ফেলতেই এক জায়গায় 2টো বন্দুক ও একটা রিভলভার দেখতে পেল। চিরঞ্জীববাবু এর মধ্যেই কখন যে বাবলুর পেছনে এসে দাঁড়িয়েছিলেন বাবলু তা টেরও পায়নি। উনি গম্ভীর গলায় বললেন, ওগুলো আমার আত্মরক্ষার জিনিস, ওতে নজর দিও না। এই নাও টাকা, যাও চলে যাও। বাবলু টাকা নিয়ে চলে এলো। আসবার সময় এক অন্ধ ভিখারিকে দিয়ে দিল টাকাটা। শালিমারের গঙ্গার ধার থেকে এক গাদা রেল লাইন সোজা পশ্চিমে পদ্মপুকুর হয়ে সাঁতরাগাছিতে পৌঁছেছে। এই লাইনেরই 3 নম্বর গেটের সামনে শেষ বিকেলে পাণ্ডব গোয়েন্দারা এসে দাঁড়ালো। এখন শ্রাবণ মাস, আকাশ মেঘাচ্ছন্ন, তবুও পাণ্ডব গোয়েন্দারা পেছপা হবার নয়। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে হলো, আর সন্ধে উত্তীর্ণ হবার সঙ্গে সঙ্গেই কনকনে ঠান্ডা বাতাস বইতে শুরু করলো হু হু করে। বিলু বলল, এমন হবে জানলে আসতুম না, অথচ এরকম একটা অ্যাডভেঞ্চার ছেড়ে দিত মন কেমন করছে। ভম্বল বলল, এই দুর্যোগে কি ওরা আসবে? বাবলু বলল, দুর্যোগেই তো ওদের সুযোগ। চোর, ডাকাত, ওয়াগন ব্রেকাররা তো এইসব দুর্যোগের জন্যই অপেক্ষা করে। এমন সময় আচমকা বিদ্যুতের চাবুক এনে সশব্দে মেঘ গর্জন হলো, আর সঙ্গে সঙ্গে ভৌ ভৌ করে 2-3 জন লোকের দিকে ক্ষিপ্র বেগে ছুটে গেল পঞ্চু। বাবলু দৌড়ে গিয়ে ধরে ফেলল পঞ্চুকে। চারিদিকে তখন অন্ধকার নেমে এসেছে, তবুও ইয়ার্ডের আলোয় বাবলু দেখল সেই ন্যাড়া মাথা লোকটা এবং তার সঙ্গে আরও যে 2 জন লোক ছিল তারা প্রাণপণে ছুটছে। বাবলু পঞ্চুকে ধরতেই লোকগুলো ফিরে এলো। ফিরে এসে ন্যাড়া মাথার রীতিমতো ধমকের সুরেই বাবলুকে বলল, এই খোকা, এমন সন্ধ্যার সময় তুমি এখানে কি করছো? বাবলু ভাবলো লোকটা বুঝি চিনে ফেলবে ওকে, কিন্তু না, লোকটা চিনতেই পারলো না। চিনবেই বা কী করে, কাল তো ভালো করে মুখও দেখেনি ওর। বাবলু বলল, আমরা এখানে গঙ্গার ধারে বেড়াতে এসেছি। তুমি আমাদের দিকে কুকুর লেলিয়ে দিলে কেন? চোখের মাথা খেয়েছেন নাকি? ও তো এমনিই চোর মনে করে তেড়ে গেছে। বলা মাত্রই ফোঁস করে উঠল ন্যাড়া মাথা, আমরা চোর? আপনারা কি তা আপনারাই জানেন। ন্যাড়া মাথা এবার কটমট করে তাকাতে লাগলো বাবলুর দিকে। সঙ্গী 2 জনও রাগে ফুলতে লাগলো। ততক্ষণে বিলু, ভম্বল, বাচ্চু বিচ্ছুও এসে পড়েছে। ন্যাড়া মাথা বলল, এরা কারা? আমার বন্ধু। ঠিক আছে, তোমরা চলে যাও এখান থেকে, খুব খারাপ জায়গা এটা, এখানে থেকো না। বিলু বলল, খারাপ জায়গা তো আপনারা আছেন কেন? ন্যাড়া মাথা ধমকে উঠল, চুপ করো, আমরা রেলের লোক। বাবলু বলল, কিন্তু আপনাদের জামা কাপড় দেখে তো রেলের লোক বলে মনে হচ্ছে না। আপনারা এখানে কি করছেন? সে কৈফত কি তোমাকে দেবো নাকি? এমন সময় হঠাৎ তরবরিয়ে বৃষ্টি নামল। ন্যাড়া মাথা আর তার সঙ্গী 2 জন তাড়াতাড়ি একটি গুমটির ভেতর গিয়ে ঢুকলো। ওদের দেখা দেখি পাণ্ডব গোয়েন্দারাও জুটল গুমটিতে। গুমটির মধ্যে রেলের 2 জন খালাসি রান্না করছিল তখন। তারা অবাক হয়ে বলল, আপনারা? ন্যাড়া মাথা বলল, আমরা একজনের কাছে একটু দরকারে এসেছিলাম, এমন সময় হঠাৎ বৃষ্টি নেমে গেল, বৃষ্টি থামলেই চলে যাব। বাবলু বলল, তবে যে বলছিলেন আপনারা রেলের লোক? ন্যাড়া মাথা কটমট করে বাবলুর দিকে তাকালো। বাবলু বলল, তাহলে আমরা যা ভেবেছি আপনারা তাই। কী ভেবেছো তোমরা?
যা ভেবে আমাদের কুকুরটা আপনাদেরকে তাড়া করেছিল? একজন খালাসি বলল। তোমরা এখানে কি করে এলে? বাবলু বলল, আমরা ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি, বৃষ্টি থামলেই চলে যাব। আর একজন বলল, তোমাদের বাড়ি কোথায়? অনেক দূর, এমন বৃষ্টি হবে জানলে এখানে আসতুম না। তাই তো, মহা মুশকিলের ব্যাপার। এ যা বৃষ্টি, এ তো সহজে থামবে না দেখছি। ন্যাড়া মাথা হঠাৎ ভালো মানুষের মতো বলে উঠল, তার কি হবে, একটু বসো, এই বৃষ্টিতে যাবেই বা কোথায়? একজন সঙ্গী বলল, এই সময় বেশ একটু গরম চা পাওয়া যেত। একজন খালাসি বলল, চা আর এখানে কোথায় পাবেন, সেই 3 নম্বর গেটের কাছে চায়ের দোকান। বাবলু বলল, একজন গিয়ে নিয়ে এলেই তো হয়। ন্যাড়া মাথা ভেঙচে বলল, কে আনবেটাকে, তুমি? বাবলু বলল, একটা কেটলি আর ছাতা পেলে আমি আনতে রাজি আছি, অবশ্য আমাদেরকেও ভাগ দিতে হবে। লোভনীয় প্রস্তাব। একজন খালাসি বলল, ছাতা কেটলি 2 আছে, কিন্তু এত জলে যাবে কি করে? ঠিক যাব। খালাসিটা তখন ছাতা আর কেটলি বাবলুকে দিল। ন্যাড়া মাথা দিল 2 টাকা। বাবলু সেই বৃষ্টিতেই পঞ্চুকে নিয়ে চলে গেল চা আনতে। বিলু, ভম্বল, বাচ্চু বিচ্ছু বাবলুর ব্যাপার কিছুই বুঝতে না পেরে পরস্পরের মুখ চাওয়াচাই করতে লাগলো। বাবলু যে এই দুর্যোগে উপযাচক হয়ে চা আনার ঝুঁকিটা কেন নিল তা ওদের মাথাতেই এলো না। বাবলু অবশ্য অনেকক্ষণ থেকেই মনে মনে চাইছিল 3 নম্বর গেটের নর্থ সাইডে ওত পাততে, কিন্তু হঠাৎ বৃষ্টি এসে পড়ায় সব ভেস্তে যাচ্ছিল। সুযোগ হলো এতক্ষণে, সেই প্রবল বর্ষণের মধ্যে, তাই ছাতা মাথায় সে চলল চা আনতে। আসলে এই সুযোগে ওয়াগানটা দেখতে চায় সে। স্পটে এসে বাবলু দিশাহারা হয়ে পড়ল। ওয়াগানের পর ওয়াগান, এর মধ্যে কোনটা ভাঙতে চায় এরা তার টেরই পেল না। হঠাৎ এক জায়গায় অন্ধকারে একটা পুলিশ ভ্যানের মতো কালো ভ্যান দেখতে পেয়ে এগিয়ে গেল ও। ভ্যানের ভেতর একজন বিদঘুটে চেহারার লোক বসেছিল। বাবলুকে বারবার ভ্যানটা নিরীক্ষণ করতে দেখে মাছখাই গলায় বলে উঠল, এই খোকা, কি দেখছো, কি চাই এখানে? কি আবার দেখবো, কিছুই না। তবে যাও, ভাগো এখান থেকে। কেন যাব? আমি এখানে চা আনতে এসেছি, চা নিয়ে তারপর যাব। লোকটা বলল, এখানে চায়ের দোকান কোথায়? তা জানি না, আমরা এখানে বেড়াতে এসে বৃষ্টির জন্য আটকে গেছি। গুমটিতে একজন নাড়ামাথা আর 2জন লোকও আটকে পড়েছে, তারাই আমাকে চা আনতে পাঠালো। বাবলুর কথা শুনে উৎসাহিত হয়ে লোকটা বলল, তাই নাকি, তাই নাকি, আচ্ছা ন্যাড়ামাথা লোকটাকে কীরকম দেখতে বলো তো? ঠিক চোরেদের মতো, সঙ্গের লোক 2জনকেও তাই, আপনাকে যেমন বিচ্ছিরি দেখতে অনেকটা ওই রকম। লোকটির মনের রাগ চেপে বলল, আরে বেটা, আমি এখানে একা জমে যাচ্ছি আর ওরা কিনা বৃষ্টিতে গা বাঁচিয়ে আয়েশ করে বসে চা আছেন। তারপর বাবলুকে বলল, ওরা 3জনে কি করছে দেখলে? চুপচাপ ভালো মানুষটির মতো দাঁড়িয়ে আছে, বৃষ্টি থামলে বোধহয় কোনো দুষ্কর্ম করতে যাবে। ওখানে অন্য লোক আছে বলে হয়তো সুবিধে হচ্ছে না, তাই কোনো কথাবার্তা বলছে না, তবে কিছু একটা করতে ওরা যাবে। আপনাকে দেখেও তো ওদের লোক বলেই মনে হচ্ছে, তাই না? হ্যাঁ তাই, কিন্তু তুমি এসব কি করে জানলে? বারে, এইসব আবার জানতে হয় নাকি? কোন লোকটা পুরুত ঠাকুর, কে ডাক্তার আর কে ওয়াগান ব্রেকার, এ কি কাউকে চিনিয়ে দিতে হয়? এই যে পুলিশগুলো রাস্তায় যখন ঘোরে, তখন তাদের দেখলে পুলিশ বলেই মনে হয়। তাদের কি তখন ফুচকালা ভাবতে ইচ্ছে করে? তেমনি কাবুলিওয়ালা আর ফেরিওয়ালাকে চেহারা দেখেই চেনে নিতে হয়। লোকটা ভয়ানক রেগে বলল, চুপ রাও ডেপো কোথাকার, তারা কোথায় আছে বলো শিগগিরি। বললুম তো, ওই ওধারের গুমটিটাতে। আমাকে নিয়ে চলো সেখানে। একটা ছাতায় 2জনে কি করে কুলাবে? তার চেয়ে আমি বরং গাড়িতে বসি, আপনি আমার ছাতাটা নিয়ে যান, পারেন তো চাটাও নিয়ে যান আপনি। কিন্তু এই জলে অন্ধকারে আমি গুমটিতে চিনব কেমন করে? আমার কুকুর সঙ্গে দিচ্ছি, ওই আপনাকে পথে নিয়ে নিয়ে যাবে। দাঁড়াও তবে, আচ্ছা ছাতার কেটলিটা দাও, আমি কিনে আনছি চা, তুমি গাড়িতে বসো।
বাবলু আর পঞ্চু দুজনেই গাড়িতে ঢুকে বসে রইল। তারপর লোকটি চা নিয়ে এলে পঞ্চুকে সঙ্গে দিয়ে দিল বাবলু। লোকটি চলে যেতেই আসল কাজ শুরু হলো বাবলুর। গাড়ির ভেতর হাতড়ে সে একটা টর্চ দেখতে পেল। টর্চের আলোয় প্রথমেই দুটো বন্দুক নজরে পড়ল তার। সে দুটো নিয়ে সর্বাগ্যের ভিজে ভিজেই ভ্যানের মাথায় তুলে রাখলো, যাতে ওরা এসে দরকারের সময় খুঁজে না পায়। তারপর একটুক্ষণ কি যেন ভাবলো, ভেবেই একটা পেরেক জোগাড় করে গাড়ি থেকে নেমে সর্বাগ্যে প্রতিটি চাকার হাওয়া খুলে দিল। গাড়ির চাবিটাও খুলে নিয়ে পকেটে রেখে সোজা এগিয়ে চলল গুমটির দিকে। বাবলু যখন গেল তখন ওদের চা পর্ব শেষ হয়েছে। বাবলুকে দেখেই চমকে উঠল সকলে। আরে, তুমি যে একেবারে ভিজে চান করে গেছো, ভিজে ভিজে এলে কেন? কি করব, আমার যে একা থাকতে ভয় করছিল। তা বেশ করেছো, আমরাও ভিজে ভিজেই যাই, এ বৃষ্টি সহজে থামবে না। আপনারা আমাদেরকে আপনাদের গাড়িতে করে একটু পৌঁছে দেবেন? লোকগুলো খালাসি দুজনকে একবার আর চোখে দেখে নিয়ে বলল, বেশ তো, দেব। ওরা সকলে বৃষ্টিতে ভিজে ভিজেই বাইরে এলো। খানিক এসেই ন্যাড়া মাথা বলল, তোমরা ভিজে ভিজেই বাড়ি যাও, আমাদের এখানে একটু কাজ আছে, যেতে দেরি হবে। বাবলু বলল, কেন, আমরা যদি গাড়ির ভেতরে গিয়ে বসি, আপনাদের কাজ শেষ হলে একসঙ্গে যাব? না, তা হয় না, আমাদের একটা ওয়াগন এসেছে, তার মাল আজ না খালাস করলে সরকার বাজেয়াপ্ত করে দেবে। সেই সব মাল আমরা ভ্যানে বোঝাই করব। তা করুন না, ফেরার সময় আমাদের নামিয়ে দেবেন। অগত্যা অনিচ্ছা সত্ত্বেও হ্যাঁ বলতে হলো। বিলু, ভম্বল, বাচ্চু, বিচ্ছু এবং পঞ্চুর মুখে টু শব্দটি নেই। যেতে যেতে ন্যাড়া মাথা সঙ্গীদের বলল, চিরঞ্জীব বাবু তাহলে এলো না? যে লোকটা ভ্যানে ছিল সে বলল, আমি যতক্ষণ ভ্যানে বসেছিলাম ততক্ষণ তো আসেনি। ন্যাড়া মাথা শয়তানের হাসি হেসে বলল, না এলেও কি আমার হাত থেকে পরিত্রাণ পাবে? তাহলে পেলেই ছেড়ে দেব একদিন। কথা বলতে বলতেই গাড়ির কাছে চলে এলো ওরা। ন্যাড়া মাথা বলল, তোমরা সব গাড়ির ভেতর ঢুকে বসে থাকো, আর একটু নজরে রেখো গাড়ির দিকে কেউ আসে কিনা। দিনকাল খারাপ তো, চোর ডাকাতও আসতে পারে। বাবলু বলল, যদি পুলিশ আসে তাহলেও? ন্যাড়া মাথা বলল, যদি পুলিশ আসে তাহলে সর্বাগ্যে আমাদের জানিয়ে দেবে, ও বেটারা ভারী বদ। এই বলে ভ্যানের পেছন দিকটা খুলে ওরা ওয়াগানের দিকে এগোলো। একটা ওয়াগানের পাশেই শান্টিং লাইনে দাঁড় করানো ছিল। ওরা সেটাকে ভাঙবার জন্যে অনেক কসরত করতে লাগলো। এমন সময় হঠাৎ বিলু চেঁচিয়ে উঠল, পুলিশ, পুলিশ! যেই না চেঁচানো, লোকগুলো যেন ম্যাজিকের মতো উবে গেল। তারপর প্রায় মিনিট 20 বাদে আবার এসে হাজির হলো। ন্যাড়া মাথা তো বিলুকে এই মারে কি সেই মারে। আর একজন বলল, কেন তামাশা করছো ভাই আমাদের সঙ্গে? তার চেয়ে চুপচাপ বসে থাকো, আমরা যাওয়ার সময় কিছু টাকা দিয়ে যাব তোমাদের, তোমরা বেস্টি করে কোনো হোটেলে ঢুকে মুরগির মাংস আর পাউরুটি পেট ভরে খেয়ে নিও। এই বলে ওরা আবার কাজ করতে চলে গেল। ওরা যখন নিশ্চিন্ত মনে কাজ করছে, বাবলু তখন বিলুকে বলল, তুই এবার একটু ম্যানেজ কর, আমি ততক্ষণে পঞ্চুকে নিয়ে কোথাও গিয়ে চট করে থানায় একটা ফোন করে আসি। যদি তোর ফিরতে দেরি হয় তাহলেও কোনো অসুবিধা হবে না, কোনো রকমে মাল নিয়ে পালাতে পারবে না বাচাধনরা। গাড়ির চাবি আমার কাছে, তাছাড়াও চাকারও হাওয়া খুলে দিয়েছি। এই বলে বাবলু চলে গেল। বেশি দূর যেতে হলো না, একটা পাবলিক টেলিফোনে রিং করে সব কথা পুলিশকে জানিয়ে ফিরে এলো সে। ফিরে যখন এলো তখন ভ্যান বোঝাই হয়ে গেছে। ন্যাড়া মাথার দলও তখন ফিরে আসছে মনের আনন্দে। নির্বিঘ্নে কাজ হয়ে গেছে, তাই খুব খুশি ওরা। বাবলুর বুক তো ধরাস করে উঠল ওদের বুকও। গাড়িতে উঠে স্টার্ট দিতে দিতেই বলল, এই রে সর্বনাশ হয়েছে, এই শয়তান ছেলেমেয়েগুলো সেই থেকে ঘটর ঘটর করছিল, দিয়েছে চাবিটাকে ফেলে। ন্যাড়া মাথা আঁতকে উঠে বলল, সে কি? আর সে কি, খোঁজ খোঁজ।
সেই অন্ধকারে বৃষ্টিতে টর্চের আলোয় দারুণ খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। ন্যাড়ামাথা বাবলুর চুলের মুঠি ধরে বলল, চাবি তুই নিয়েছিস, বল শিগগিরি চাবি কোথায়? বাবলু বলল, ছাড়ো আগে, তবে দেব। ন্যাড়ামাথা বাবলুকে ছাড়তেই বাবলু পকেট থেকে চাবিটা বার করে অন্ধকারে দূরের দিকে ছুঁড়ে দিয়ে বলল, এই ফেলে দিয়েছি, কুড়িয়ে নাও। বলেই ন্যাড়ামাথার কাছ থেকে খানিকটা তফাতে সরে এসে চেঁচাতে লাগলো, লিও পঞ্চু লিও, কামড়ে ছিঁড়ে দে সব কটাকে। বাবলুর নির্দেশ পাওয়া মাত্রই পঞ্চু ভৌ ভৌ করে তেড়ে গেল। ন্যাড়ামাথা তখন এক লাফে একটা লাইট পোস্টের অর্ধেক ওপরে। বিলু, ভম্বল, বাচ্চু বিচ্ছুও খেলা জমেছে দেখে নেমে এলো গাড়ি থেকে। এমন সময় হঠাৎ একটা জোরালো আলো এসে পড়ল সকলের মুখের ওপর। পুলিশ, একজন দারোগা আর 7 জন পুলিশ রিভলভার বন্দুক উঁচিয়ে এগিয়ে এলো ওদের দিকে। হ্যান্ডস আপ! বাবলু পঞ্চুকে ডেকে নিল। ন্যাড়ামাথা আর বাকি 3 জন হাত ওপরে উঠিয়ে এগিয়ে এলো ধরাতিতে। পুলিশের লোকেরা প্রত্যেককে অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করে নিজেদের গাড়িতে উঠিয়ে নিয়ে এমনভাবে বেঁধে রাখলো যাতে পালাতে না পারে। পুলিশের একজন লোক ন্যাড়ামাথাদের ভ্যানে বসে গাড়ি স্টার্ট দিতে গেল। বাবলু বলল, চাবিটা আমি ফেলে দিয়েছি স্যার। দারোগাবাবু বললেন, তোরা কে রে, কোথায় ফেলেছিস চাবি? নিয়ে আয় শিগগিরি। বাবলু অত্যন্ত মর্মাহত হলো এই নতুন দারোগার কথায়। তবু ও পঞ্চুর সাহায্যে চাবিটা কুড়িয়ে এনে দিতেই দারোগাবাবু বললেন, যা সব, ঘরের ছেলে ঘরে যা। এইটুকু বয়সেই বখাটে মেরে গেল, ভবিষ্যতে করবি কি? লেখাপড়া করগে যা। পাণ্ডব গোয়েন্দাদের চোখে যেন জল এসে গেল। বিলু বলল, এরকম অপমান আমরা কখনো হইনি। ওদিকে দারোগাবাবু নিজেই তখন চাবি ঘুরিয়ে গাড়িতে স্টার্ট দিলেন। কিন্তু এ কি, গাড়ি চলে না কেন? একজন পুলিশ চেঁচিয়ে উঠল, আরে একটা চাকারও যে হাওয়া নেই, মনে হয় এই ছেলেমেয়েগুলোই দিয়েছে 12টা বাজিয়ে। ওরা তখন ওপর গাড়িটার সাহায্যে এই গাড়িটাকে বেঁধে কোনো রকমে নিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলো। অপমানিত পাণ্ডব গোয়েন্দারা অযথা আর দাঁড়িয়ে না থেকে ম্লান মুখে ফিরে এলো। কিছু পথ আসার পরই অন্য একটি পুলিশ ভ্যান এসে ওদের সামনে হর্ন বাজিয়ে থামালো। ভ্যানের ভেতরে ওদের পরিচিত দারোগাবাবু ছিলেন। বললেন, কি হলো, ফিরে আসছো যে তোমরা, ওদের খবর কি? বাবলু বলল, ফিরে আসবো না তো কি করবো স্যার, এমন লোকদের পাঠিয়েছেন আপনি যে তারা এসে অপমান করে তাড়িয়ে দিল আমাদের। সে কি, আমরা তো কোনো লোক পাঠাইনি। তোমার ফোন পেয়ে এই তো সবে আসছি, নিশ্চয়ই কোনো গোলমাল হয়েছে, চলো দেখি, তোমাদের তাড়িয়ে দেবে এমন সাধ্য কার? হেডলাইট নিভিয়ে ভ্যানটা একটু এগিয়ে এসে থেমে দাঁড়ালো এক জায়গায়। তারপর এক ঝাঁক পুলিশ নির্দেশ মতো বেরিয়ে এসে চুপি সারে বাবলুদের সঙ্গে এগিয়ে চলল। দূর থেকে অন্ধকারেও বোঝা গেল ইয়ার্ডের গায়ে পাবলিক রোডের ওপর কারা যেন একটা গাড়ির সঙ্গে আর একটা গাড়িকে বেঁধে টানতে টানতে আনছে। দারোগাবাবু টর্চ জেলে এগিয়ে গেলেন। চারিদিক থেকে পুলিশ এসে ঘিরে ফেলল গাড়ি দুটোকে। গাড়ির ভেতর থেকে বাবলুদের যারা অপমান করেছিল সেই পুলিশগুলো নেমে এলো। ওপক্ষের দারোগাবাবু হাসতে হাসতে এসে বললেন, নমস্কার স্যার, গোটাকাতে গোয়াগন ব্রেকারকে হাতে নাতে ধরে ফেলেছি আজ, তুলে নিন আপনাদের ভ্যানে, আমার দায়িত্ব শেষ। বলে নিজের পুলিশদের বললেন, ওহে চলো সব, এখানকার দারোগাবাবু এসে গেছেন। ওরা ন্যাড়ামাথা আর 3 সঙ্গীকে নামিয়ে দিল। বাবলুদের দারোগাবাবু ও পক্ষের দারোগাকে বললেন, কে আপনি, আপনাকে তো ঠিক চিনলাম না। আগে আমি জগাছা থানার দারোগা। যেই না বলা, দারোগাবাবু অমনি তার পেটের কাছে রিভলভার ঠেকিয়ে বললেন, ধাপ্পা দেবার জায়গা পাওনি বাছাধন, জগাছা থানার দারোগা আমার দীর্ঘদিনের বন্ধু, বল তুই কে? বলেই ঠাস করে এক চড়। যেই না মারা, অমনি নকল দাড়ি গোপ সব খুলে গেল। বন্দি ন্যাড়ামাথা তখন চিৎকার করে উঠল, এ কি চিরঞ্জিত বাবু, তুমি আর আগুন নিয়ে খেলতে এসেছিলে, বিশ্বাসঘাতক। বলেই দারোগাবাবুকে বলল, স্যার আপনি আমাকে ফাঁসি কাটে ঝোলান, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু মরবার আগে আমার একটা আশা অন্তত মেটান, আমাকে দয়া করে 5 মিনিটের জন্য মুক্তি দিন, আমি নিজে হাতে ওকে খুন করি।
তারপর বাবলুর দিকে তাকিয়ে বলল, ভাইটি, তোমাদের যে কি বলে ধন্যবাদ দেবো তা ভেবে পাচ্ছি না। এতক্ষণ পুলিশের হাতে ধরা পড়েছি দেখে মনে মনে তোমাদের মুন্ডু পাত করছিলাম। এখন তোমাদের জন্যে আমাদের তিনজনেরই শত্রু ধরা পড়লো বলে তোমাদের আমি প্রাণ ভরে অভিনন্দন জানাচ্ছি। তোমরা যোগ যোগ জিও। এমন নাটক পাণ্ডব গোয়েন্দারা আগে কখনো দেখেনি, তাই একেবারে হতবাক হয়ে গেল। সত্যিকারের পুলিশের হাতে নকল পুলিশ সমেত দুর্বৃত্তরা প্রত্যেকেই গ্রেপ্তার বরণ করল। ইতিমধ্যে বৃষ্টি যে কখন থেমে গিয়েছিল তা ওদের খেয়ালে নেই। ওরা ফিরে আসার সময় দারুণ আনন্দে চেঁচিয়ে উঠল বিলু, 3 চিয়ার্স ফর পাণ্ডব গোয়েন্দা। সবাই সমস্বরে বলে উঠল, হিপ হিপ হুররে। পঞ্চু ওর ভাষাতেই ডেকে উঠল,